বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার মধ্যে যেমন ব্যাংকের প্রায় অনেকগুলো ব্যাংকই তাদের যে অবস্থায় 1,30,000 কোটি টাকার মতো তাদের টাকা ঋণ দেওয়া আছে, যেগুলো আসলে ফিরে পাওয়ার সম্ভাবনা নাই, মানে ঘাটতি আর কি 1,30,000 কোটি টাকা। এছাড়া অন্যান্য সেক্টরে যারা মেনলি দেশের রেভিনিউ দিয়ে থাকে সেগুলো অবস্থা মোটামুটি ভালো। ব্যাংকিং সেক্টরের অবস্থা ভালো না। এর কারণ হচ্ছে যে ব্যাংক থেকে ঋণ নিয়ে গভর্নমেন্টও ঋণ নিয়েছে এবং ব্যবসায়ীরা ঋণ নিয়েছে, এবং এই টাকাগুলো আসলে ওইভাবে ইনভেস্ট হয় নাই, তারা দেশের বাইরে পাচার করে দিয়েছে। এখন বর্তমান সরকারকে একটু চিন্তা ভাবনা করে চলতে হবে যাতে এরকম কিছু না হয়। এই ব্যাংকগুলোকে তাদেরকে যদি নতুনভাবে শুরু করে, তাদেরকে কিছু ফান্ড দিয়ে, তাহলে তারা যদি বাছাই করে ঋণ দেয়, যে যারা রিয়ালি ইনভেস্ট করবে, ব্যবসা করবে, এই ধরনের লোকজনকে ঋণ দেয়, তাহলে কিন্তু সামনে এগিয়ে নেওয়া যাবে। বিশেষ করে বড় দুইটি প্রকল্পের কথা আলোচনা হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে পদ্মা ব্যারেজ, আরেকটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। এই দুইটো প্রকল্প নিয়ে কিছু আলোচনা করা যায়। কারণ হচ্ছে যে আমার মাথায় যেটা এসেছে যে ফারাক্কা বাঁধের মাধ্যমে ইন্ডিয়া কিন্তু ড্রাই সিজনে কোনো পানি তারা ছাড়ে না। তো এখন পানি ছাড়া এই পরিকল্পনা যে তিস্তা ব্যারেজ যেটা হয়েছিল, তিস্তা ব্যারেজের কিন্তু আপার স্ট্রিমেও ব্যারেজ থাকার কারণে তারা পানি নিয়ন্ত্রণ করেছে, এবং বাংলাদেশের তিস্তা ব্যারেজের কারণে কিন্তু যে পরের অংশ যেটাকে লোয়ার স্ট্রিম বলে, সেখানে কিন্তু বালি জমাট হয়ে গেছে এবং নদী ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকমভাবে যদি পদ্মা ব্যারেজ করা হয় তাহলে কিন্তু ডাউন স্ট্রিমে বালি জমা হবে, এবং আপ স্ট্রিমে যেটা হবে সেটা হচ্ছে যে নদীর গভীরতা আরও কমে যাবে। আর যে ফারাক্কা বাঁধের কারণে কিন্তু ইন্ডিয়াতে তাই হয়েছে, যে ফারাক্কা বাঁধের আপ স্ট্রিমে কিন্তু নদীর গভীরতা অনেক কমে যাওয়ার কারণে তাদের কিন্তু ব্যাপক সমস্যা হচ্ছে, এবং তারা যে কলকাতা পোর্ট বাঁচিয়ে রাখার জন্য ফারাক্কাবাদ করেছিল, কলকাতা পোর্টে যে খরচ হইতো আগে ড্রেজিংয়ের জন্য, এখন কিন্তু তার চেয়ে 4 গুণ বেশি খরচ হয়। অতএব নেচারকে আপনি যদি বাধাগ্রস্ত করেন তাহলে কিন্তু এটার ফল ভালো হয় না। এই কারণে বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার সাথে বসতে হবে, বসে যে তারা ড্রাই সিজনে শুকনা মৌসুমে কী পরিমাণ পানি ছাড়বে সেটাকে নিশ্চিত করতে হবে। সেটা নিশ্চিত করতে পারলে তার উপর ডিজাইন করা যাবে। কারণ হচ্ছে যে এই ধরনের কাজের ক্ষেত্রে বাংলাদেশে খাল খনন অবশ্যই একটা ভালো কাজ, কিন্তু এই খাল খনন এবং নদী খনন এবং যে ব্যারেজ এবং মহাপরিকল্পনা, এগুলোর সাথে সমন্বয় করতে হবে। একটা খালকে আপনি কতটুকু ডেপথে খনন করবেন এবং কোন কোন খালকে প্রায়োরিটি দিবেন বা আসলেই দরকার, এগুলো কিন্তু একটা মডেল করা দরকার এই খাল সহ নদীর। তাহলে কিন্তু এই খালের ডেপথ কতটুকু হবে। কারণ হচ্ছে যে এই 20,000 কিলোমিটার খাল যদি সত্যি খনন করা যায় এই মডেলের মাধ্যমে, তাহলে কিন্তু প্রচুর পানি আপনার রেইনি সিজনে এই খাল এর মাধ্যমে সংরক্ষণ করা যাবে, যেটা অনেক দিন ব্যবহার করা যাবে। এবং নদী যদি খনন করা যায়, যেমন রাজশাহী অঞ্চলে যে দেখা যায় যে জিএল, যেটা গ্রাউন্ড লেভেল, সি লেভেল থেকে উপরে আর কি, রাজশাহীতে প্রায় এটা 23, আর ওয়াটার লেভেল আছে হচ্ছে 17 থেকে 18 মিটার। তো এখন যদি এই পদ্মা নদীর আবিষ্টিমকে খনন করা যায় অ্যারাউন্ড
ড্রাই সিজনে পানি পেতে গেলে এটা প্রায় 20 মানে 17-18 মিটারের নিচে যেতে হবে। এটা খুবই এক্সপেন্সিভ হবে। আর যদি বড় বড় রিজার্ভার করা হয়, এগুলো তো আসলে যেটা হবে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ বা এর আশেপাশে অঞ্চলের যে ওয়াটার লেভেল, এগুলো অনেক নিচে। তো এগুলো পানি কিন্তু নিচে চলে যাবে। এই রিজার্ভার করেও যে কি লাভ হবে, এই কারণে এই প্রকল্পের সব কিছু আগে একটা এই পদ্মা ব্যারেজ এবং তিস্তা মহাপরিকল্পনা একটা মডেল করা দরকার। মডেল করে এখন সায়েন্স অনেক এগিয়ে গেছে। এই সারা নদীর বছর যে ওয়াটার ফ্লো দরকার, নদীতে কতটুকু পানি দরকার, প্রয়োজনে পানি এক্সট্রাক্ট করে যত রকম টেকনোলজি আছে, রেইন ওয়াটারকে যদি ধরে রাখা যায় এবং এই নদীর ফ্লোকে যদি সারা বছর রাখা যায়, তাহলে কিন্তু দেশের ব্যাপক একটা লাভ হবে। এবং ইন্টারন্যাশনাল আইন আছে যে ইচ্ছা করলেই একটা নদীর আপস্ট্রিমে কেউ বাধাগ্রস্ত করতে পারে না। এই জন্য ইন্ডিয়াকে প্রেশারাইজ করতে হবে যে ফারাক্কাবাদ সরিয়ে নেওয়ার বা ফারাক্কাবাদ দিয়ে যে একটা নির্দিষ্ট পরিমাণ যে চুক্তি আছে, চুক্তি মতো পানি সরবরাহ করতে হবে। তো এগুলো না করতে পারলে কিন্তু আসলে আমার কাছে যেটা মনে হয় যে এটার সুফল এবং কুফল দুটোই আছে। তো এগুলো আগে থেকে নিয়ে আসতে হবে, না নিয়ে আসলে কিন্তু কোনো লাভ হবে না। এছাড়া যে ব্যাপারগুলো আছে, যেমন বিদ্যুৎ সংকট, বাংলাদেশে যে 90,000 গ্রাম আছে, এই গ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম গ্রাম সরকার করতে চেয়েছিলেন, এরকম আপনারা এই সরকার যদি এই গ্রামের জনগোষ্ঠীকে সংশ্লিষ্ট করে প্রত্যেকটা গ্রামে সোলার সিস্টেম করতে পারে, যে বিদ্যুৎ সরবরাহের জন্যে এবং গ্যাস সরবরাহের জন্যে, যেমন বিভিন্ন রকম জৈব, যেমন গোবর থেকে গ্যাস উৎপাদন করা যেতে পারে, এগুলো থেকে গ্যাস সরবরাহ করতে পারে। এছাড়া বিভিন্ন রকম প্রকল্প আছে যেগুলো নিতে পারে, যে তাতেও কী হবে যে ইলেকট্রিসিটি, গ্যাস, যেমন স্টারলিংকের মতো যদি সিস্টেম করে দেওয়া যায়, তাহলে ওই সমস্ত গ্রামে কিন্তু ইন্টারনেট পাবে, ওই অঞ্চলের লোকজন কিন্তু তারা কাজ করতে পারবে। ইন্টারন্যাশনালি এখন অনলাইনে অনেক কাজকর্ম হয়, সেগুলো করতে পারবে। তো সরকারকে বেসিক্যালি এই গ্রামের দিকেও নজর দিতে হবে এবং প্রত্যেকটা লোককে সম্পৃক্ত করতে হবে উন্নয়নের জন্য, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিন্তা করেছিলেন যে আদর্শ গ্রাম সরকার করে কিভাবে দেশকে উন্নয়ন করা যায়। উনি এ কথাও বলেছিলেন যে এই গ্রামের যে সরকার, সেটা গ্রাম সরকারই পরিচালনা করবে এবং এই ক্ষমতাটা, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে গেলে গ্রাম সরকার, আদর্শ গ্রাম সরকার করতে চেয়েছিলেন এবং এখানে গ্রামের প্রত্যেকটা লোককে সম্পৃক্ত করতে চেয়েছিলেন। তো এরকম কিন্তু ওয়ার্ল্ডের সব জায়গায় আছে, যেমন ইন্ডিয়াতে কলকাতাতে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের নির্বাচন হয় এবং গ্রামের লোকজন এখানে সম্পৃক্ত থাকে। এই লেভেল থেকে এই সমস্ত পঞ্চায়েতগুলো কিন্তু ওয়াটার সাপ্লাই সিস্টেম করেছে, তারা বিভিন্ন রকম প্রকল্প করেছে মাছ চাষ, কৃষিক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড তারা করে কিন্তু এগিয়ে গেছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে যে পানি সরবরাহ, এগুলো কিন্তু এই আদর্শ গ্রাম সরকার করতে পারে এবং সোলার, সেটার মাধ্যমে কিন্তু একটা গ্রাম সরকার, গ্রামের লোকজন এটা করতে পারে। যেমন প্রত্যন্ত অঞ্চলে ট্রান্সমিশন লাইন নাই, এই সমস্ত অঞ্চলে যদি বিদ্যুতের ঘাটতি আছে, এই সমস্ত জায়গায় সোলার সিস্টেম করলে কিন্তু সরকারের অনেক লাভ হবে। এছাড়া বাণিজ্যিকভাবে প্রত্যেককে যদি সরকার সাহায্য করে এবং পিপিপি সিস্টেমে যায়, গ্রামের লোকজনও কিন্তু এখানে টাকা ইনভেস্ট করবে, যে যারা অর্থশালী লোকজন আছে বা যারা প্রবাসী আছে, তারা এখানে ইনভেস্ট করবে এবং এই সোলার বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে তারা ট্রান্সমিশন লাইনে দিয়ে দিবে। বিশেষ করে দিনের বেলায় তো বিদ্যুৎ এই সোলার সিস্টেম থেকেই চলে আসবে এবং রাতের বেলায় হয়তো সরকারিভাবে বিদ্যুৎ আসবে। এভাবে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করতে হবে। একটা হচ্ছে যে এই গ্রামগুলো ক্যাপাসিটি ডেভেলপ হয়ে যাবে এবং লোকজন উৎসাহিত হবে, ভালো ভালো প্রকল্প যদি নিয়ে দেওয়া যায়, তা এই গ্রাম সরকারের মাধ্যমে এই গ্রাম সরকারগুলোর ক্যাপাসিটি ডেভেলপ করবে আর এই সংকটগুলো থেকেও
বাঁচা যাবে। এই জন্য সরকারকে বলবো যে 9 লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে, এই বাজেটটাকে যদি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু দেশকে এগিয়ে নেওয়া যাবে। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে দেশের যে এখন দুর্নীতিতে 13 নম্বরে আছে ইউনূস সরকারের এই অবদান, উনি একটু দুর্নীতি বাড়িয়ে গেছে। তো বর্তমান সরকারকে বলবো যে এই দুর্নীতির লাগামকে টেনে ধরে এটাকে জিরো টলারেন্সে যেতে হবে, যাতে দুর্নীতি না হয়, তাহলে কিন্তু দেশ অনেক দূর এগিয়ে যাবে। আশা করব এই গভর্নমেন্ট সেদিকেই আগাচ্ছে। এবং আরেকটা বিষয় বলা খুবই দরকার যে সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে এবং বিএনপির যে 31 দফা সেখানেও কিন্তু বলা আছে যে জনগণের অধিকার এর ব্যবস্থা এই বর্তমান সরকারে যারা আছে তারা জনগণের যে অধিকার সেটাকে রক্ষা করবেন। তো জনগণের অধিকারকে রক্ষা করতে গেলে কিন্তু সবাইকে যেমন সম অধিকার, একটা বড় শহরের জনগণ যে সুবিধা পায় গ্রামের লোকজন কিন্তু ওই সুবিধা পায় না। তো সেদিকে খেয়াল করতে হবে। এবং এই যে অর্থ ডিস্ট্রিবিউশন হয়, যেমন রাজধানীতে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট হচ্ছে, লোকজন সুযোগ সুবিধা পাচ্ছে, এবং বড় বড় শহরগুলোতেও কিন্তু হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট হচ্ছে, এতে ইনকাম জেনারেশন হচ্ছে, সব কিছুই হচ্ছে। এগুলোকে কিন্তু গ্রাম পর্যায়েও সুষম বন্টন করতে হবে। সুষম বন্টন করতে গেলে আসলে সরকারের যে প্রবলেমগুলো সেগুলো কি, যে এরকম ইন্ডিয়ার মতো কিন্তু গ্রাম পঞ্চায়েত বাংলাদেশে নাই বা গ্রাম সরকার নাই। এতে হচ্ছে কি যে সরকারি ডিপার্টমেন্টগুলো এই কর্মকাণ্ড পরিচালনা করে থাকে এবং এরা আসলে ওইভাবে যে একটা গ্রামের কী ধরনের অ্যাক্টিভিটি দরকার তারা সেটা চিন্তা করে। তারা চিন্তা করে যে একটা প্রকল্প করা দরকার, এই প্রকল্পের মাধ্যমে এতগুলো আমরা সিস্টেম করব বা এতটুকু রাস্তা করব বা এতটুকু আমরা উৎপাদন করব, কিন্তু স্পেসিফিকভাবে একটা গ্রামের মানুষকে কিভাবে সম্পৃক্ত করা যায়, তাদেরকে সুযোগ সুবিধা কিভাবে দেয়া যায়, তাদের ক্যাপাসিটি কীভাবে ডেভেলপ করা যায় সেভাবে চিন্তা করা যায় না। এই জন্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু গ্রাম সরকারের কথা চিন্তা করেছিলেন। এই সরকারকে বলবো যে যদি আপনারা পারেন এই গ্রাম সরকারের মাধ্যমে কর্মকাণ্ড করবেন, যে তাহাতে কী হবে যে গ্রামের লোকজন সবাই যদি ইনভলভ থাকে তাহলে কিন্তু এখানে দুর্নীতি হবে না। এবং সরকার কিন্তু ফান্ড দিচ্ছে, বিভিন্ন ওই সরকারের যতগুলো ডিপার্টমেন্ট আছে এর মাধ্যমে কাজকর্ম হচ্ছে, সেখান থেকে যে গ্রামের জন্য যেটা অ্যালোকেশন সেটা ওই গ্রামে যাক এবং এই গ্রাম সরকার সেটাকে তদারকি করবে এবং তাদের যে হিস্সা সেটা তারা বুঝে নিতে পারবে এবং এই অর্গানাইজেশনের যে প্রফিটটা সেই অর্গানাইজেশনে থাকবে। তাহলে হবে কি যে সরকারের কিন্তু লোকজন আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, যেমন এখানে প্রকৌশলী আছে বা বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা আছে, স্পেসিফিক দায়িত্ব দেওয়া আছে, তারা এগুলো আসলে এই কাজ করবে। কারণ দেশের মালিক তো হচ্ছে দেশের জনগণ, আর দেশে এরা যারা কাজ করে তারা তো হচ্ছে দেশের এই বেতনভোগী কর্মকর্তা কর্মচারী, তারা তাদের যে সার্ভিস সেটা তাদের ওইখানে দিবে। এতে দেখা যাবে যে আস্তে আস্তে দেশ উন্নতির দিকে যাবে। একটা গ্রামে যদি সে একটা ওয়াটার সাপ্লাই সিস্টেম থাকে, একটা গ্রোথ সেন্টার গ্রাম বা একটা মহল্লায়, তাহলে এটা কিন্তু সারা জীবন চলবে এবং এখান থেকে যে প্রফিটটা সেই প্রফিটটা কিন্তু ওই গ্রাম সরকারের কাছে আসবে। গ্রাম সরকারের কাছ থেকে যে রেভিনিউ সেটা ইউনিয়ন পরিষদে যেতে পারে বা গভর্নমেন্টের কাছে যেতে পারে, বা ইউনিয়ন পরিষদ সেটা আবার জেলা পরিষদে দিয়ে দিতে পারে। সমন্বিতভাবে যে টাকা লাগে গভর্নমেন্ট দিল এবং এইখান থেকে যে লাভটা হবে সেটা আবার গভর্নমেন্টকে দিয়ে দিল। এইভাবে কিন্তু ক্যাপাসিটি ডেভেলপ হবে। যেমন যদি সোলার সিস্টেম করা যায়, এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা যায় হবে, এই বিদ্যুৎটা কিন্তু সারা জীবন চলবে এবং এখান থেকে লাভ আসবে। এরকম যদি কৃষি খামার করা যায়, গরু খামার করা যায়, এখান থেকে কিন্তু গ্যাস, জৈব গ্যাস সেটা আসবে। এই গ্যাস কিন্তু সরবরাহ করা যায়। এই বিদেশ থেকে এলপিজি আমদানি করতে গেলে কিন্তু প্রচুর টাকার দরকার হয়। তো কিছুটা হলেও কিন্তু এই গ্যাস আমদানি করতে হবে না এবং গরুর খামার করলে বাই প্রোডাক্ট হিসাবে এই গ্যাস আসবে এবং এই গরুর খামারের মাধ্যমেও কিন্তু গ্রামের লোকজন বিজনেস করতে পারবে এবং এটাও কিন্তু সারা জীবন তারা করতে পারবে। এছাড়া যেমন খাদ্যর জন্য একটা সুষমভাবে তাদের কী পরিমাণ খাদ্য দরকার ওই অঞ্চলে,
এবং অতিরিক্ত খাদ্যটা কি করবে, তাহলে হবে কি যে সবাই মিলে যদি করে, যেমন উৎপাদন বেশি হয়ে গেল, তারা কিন্তু এটা তখনই বিক্রি করতে হবে এমন কোনো কথা নেই। তারা যখন এটা লাভবান হবে তখন তারা বিক্রি করতে পারবে। কারণ হচ্ছে যে এই গ্রাম সরকার দেখা দেখা গেল যে এই খাদ্যপণ্যগুলো কিনে রাখলো, তাদের সুবিধা মতো গ্রামের লোকজনকে দিল এবং এটা গভর্নমেন্টকেও দিতে পারবে। এছাড়া যেমন আরও অ্যাক্টিভিটি আছে, বিশেষ করে যেমন বিশেষ করে মানুষের কিন্তু বস্ত্র দরকার হয়। প্রত্যেকটা অঞ্চলে যদি এই ধরনের ইন্ডাস্ট্রি হয়, যেমন গার্মেন্টস থাকতে পারে, যেমন অনেক অঞ্চলে দেখা যায় যে কাপড় উৎপাদন হয়, অনেক অঞ্চলে হয় না। তো এরকম যদি হয়, তারপরে চিকিৎসার জন্যে দেখা গেলো যে প্রত্যেকটা গ্রামে যদি এরকম ওষুধ বিক্রয়ের কেন্দ্র থাকে এবং প্রিলিমিনারি যে চিকিৎসা তার জন্য যদি তারা ব্যবস্থা করে, তাহলে ওইখানে কিন্তু অবশ্যই ডাক্তার থাকবে। এবং এইখান থেকে যদি এটা যদি সারা জীবন চলে, অনেকে চিন্তা করবে ওই গ্রাম থেকে যে ডাক্তার হবে সে চিন্তা করবে সে এখানেই তার নিজের বাড়ি, কম খরচে সে এখানে থেকে যাবে। গ্রামের লোকজন কিন্তু এইখান থেকে চিকিৎসা পাবে। এবং যে প্রত্যেকটা গ্রামে কিন্তু প্রাইমারি স্কুল আছে, এগুলোকেও যদি এই গ্রাম সরকারের মাধ্যমে কানেকশন করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই তাদের লেখাপড়ার মানও অনেক উন্নত হবে। দেখা যাচ্ছে যে একটা গ্রামের ছেলে শহরে চলে যাচ্ছে, একটু ভালো সেখানে পড়াশোনা করানো হয় এই কারণে। কিন্তু যদি গ্রামের স্কুলগুলোকে একটা লেভেলে নিয়ে যাওয়া যায়, একটা উন্নত লেভেলে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু এই তাদের যে কনভেন্স খরচ সেটা বেঁচে যাবে। এবং তাদের আমরা কিন্তু এই সমস্ত গ্রামের স্কুলেই পড়াশোনা করে আজকে প্রকৌশলী হয়েছি, বাংলাদেশের সর্বোচ্চ যেটা মেধা সম্পন্ন ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করেছি। সো এখন যেটা হয় যে আসলে এই সমস্ত গ্রামের স্কুলে সাধারণত ছেলেপেলেরা যারা একটু টাকা পয়সা আছে যাদের, তারা পড়তে চায় না, শহরে পড়ে। তো এই গ্রামের স্কুলগুলোকেও উন্নয়ন করতে হবে। মোট কথা হচ্ছে যে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার। এটা ওয়ার্ল্ডের সব জায়গায় আছে। আপনি আমেরিকাতে দেখা যায় যে তাদের এটাকে 4 ভাগে ভাগ করা। একটা হচ্ছে যে তারা এটা কে বলে হচ্ছে যে সাব ডিভিশন আর কি, কাউন্টি, একটা স্টেটের কাউন্টি থাকে, তারপরে হচ্ছে টাউন থাকে, তারপরে হচ্ছে ভিলেজ থাকে, এরকম বিভিন্ন রকম কিন্তু এইখান থেকে নির্বাচিত হয়ে তারা এরকম কর্মকাণ্ড করে। এই কারণে কিন্তু তারা উন্নত। এবং যেমন ইউনাইটেড স্টেটের একটা ভিলেজ, একটা টাউন বা একটা মিউনিসিপ্যালিটি বা একটা যে ওদের যে কাউন্টি, এগুলো কিন্তু সবই একই রকম সিস্টেম। এখানে ফান্ড দেওয়া হয় এবং তারা বিভিন্ন রকম সাইজ কিন্তু এখানে নির্বাচিত প্রতিনিধি থাকে এবং তারা এখানে তাদের নিজেদের কর্মকাণ্ড নিজেরা করে এবং এখান থেকে যেটা রেভিনিউ আসে সেটা তারা গভর্নমেন্টকে দেয়, আবার গভর্নমেন্টের কাছ থেকে টাকা পয়সা নেয়। এখানে যার কারণে কিন্তু তারা উন্নত। কিন্তু বাংলাদেশে যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো যে এখানে আমাদের একবার রুট লেভেলটা কোনো মানে তলাবিহীন ঝুড়ির মতো, যে এখানে যে একটা জিনিস গিয়ে রিটেন করবে, যেমন কোনো কিছু জমবে, সেটার কোনো অবস্থা নাই, কোনো জবাবদিহিতা নাই। এবং মূল সমস্যা হচ্ছে যে বাংলাদেশের জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নাই। 5 বছর পর পর ইলেকশন করা হয়, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। এরা তো শুধু আইন প্রণয়ন করবে। আর অন্যান্য কর্মকাণ্ডের ক্ষেত্রে যদি এই গ্রাম সরকার করা হয়, গ্রামের লোকজনকে যদি সম্পৃক্ত করা যায়, যে তারা এগুলোকে তদারকি করবে এবং দেখবে আসলে কি হচ্ছে, এবং এই সমস্ত তাদের বিভিন্ন কর্মকাণ্ডে যদি তারা সম্পৃক্ত হয়, গ্রামের লোকজন কিন্তু স্বেচ্ছাশ্রম দিবে, ওই টাকাগুলো কিন্তু গভর্নমেন্টের সেভ হয়ে যাবে। আর বিশেষ করে আরেকটা ব্যাপার বলা দরকার, যে বাংলাদেশের যে আর্মি বা প্রতিরক্ষা, যেটা প্রতিরক্ষায় কিন্তু আমরা খুবই দুর্বল এবং এই প্রতিরক্ষাকে আরও উন্নত করতে হবে। আমরা যেমন ইরান কিন্তু আস্তে আস্তে তাদের প্রতিরক্ষা সিস্টেমটাকে অনেক উন্নত করে ফেলেছে। অতএব আমাদের প্রতিরক্ষা সিস্টেমকেও অনেক উন্নত করতে হবে। কারণ হচ্ছে যে জিও পলিটিক্যাল যে অবস্থান, আমাদের বাংলাদেশের যে অবস্থানটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে আমাদের যখন অর্থনীতি অনেক এগিয়ে যাবে,
তখন কিন্তু বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে। এই কারণে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকেও দ্রুত একটা উন্নত অবস্থায় নিয়ে যাওয়া দরকার। এটাকেও গভর্নমেন্টকে খেয়াল করতে হবে। তো আসলে আজকে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। এর মূল কথা হচ্ছে যে বাংলাদেশের গ্রাম সরকার না থাকার কারণে কিন্তু জনগণের কাছে সরকারের জবাবদিহিতা অনেকাংশেই কম। এই কারণে আবারও বলবো যে যেহেতু বর্তমান সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এবং ওনার যে আদর্শ গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন, এই সরকারও ওইদিকে যাবে এবং প্রত্যেকটা এই 90,000 গ্রাম সরকার তৈরি করে এই গ্রাম সরকারের মাধ্যমে কীভাবে দেশকে উন্নয়ন করা যায় এবং এই গ্রাম সরকারই কিন্তু জনগণ এই গ্রাম সরকারের মালিক হবে এবং তাহলে কি হবে যে জনগণ আসলেই দেশের মালিকে পরিণত হবে। তো এই কারণে বলবো যে সরকারের এই ব্যাপারগুলোকে মাথায় নিয়ে আগাতে হবে এবং দেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে হবে, এটাই আমার আকাঙ্ক্ষা। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।